দর্শক আমন্ত্রণ আমাদের নিয়মিত আয়োজন ইভালির সৌজন্যে বীজ সংলাপ অনুষ্ঠানে। আপনাদের দুপুর 1টা থেকে আপনারা জানেন দর্শক, আপনাদের সামনে আমরা হাজির হই ব্যবসা বাণিজ্যের নানা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করি এবং আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন উদ্যোক্তাদের যথাযথ সাহায্য সহযোগিতা করতে এবং আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা যুক্ত থাকেন তাদের বিজ্ঞ পরামর্শ অবশ্যই উদ্যোক্তাদের কাজে লাগে। আজকে আমরা টপিক নির্ধারণ করেছি নতুন উদ্যোক্তা, অর্থাৎ দর্শক আপনারা জানেন যে করোনা মহামারীতে কিন্তু এক প্রকারের বিপর্যয় নেমে এসেছে ব্যবসা বাণিজ্যের জগতে। এই ব্যবসা বাণিজ্যের জগতে যে বিপর্যয়ের মধ্যে সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিশ্চয়ই যারা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন তারা এবং ঋণ পাওয়া থেকে শুরু করে ব্যাংকের এবং অনেককেই আমরা দেখেছি যে নিজের ব্যবসা গুটিয়ে নিতে, অর্থাৎ এই পরিস্থিতিতে এসে এই ছোট ব্যবসায়ীরা কী করে টিকে থাকবেন এবং যেহেতু অনেকের চাকরিচ্যুত হয়েছেন এই করোনা মহামারীর জন্য, সেই ক্ষেত্রে নতুন উদ্যোক্তা হতে অনেকেই চেষ্টা করছেন। সেই নতুন উদ্যোক্তা হওয়ার কি চ্যালেঞ্জ রয়েছে এবং কি করে এই চ্যালেঞ্জকে আমরা সম্ভাবনায় কাজে লাগাতে পারি, এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত কথা বলতে চাই। দর্শক আমাদের সঙ্গে প্রতিদিনের মতো আজকেও বেশ কয়েকজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদ সবুর খান, তিনি সাবেক সভাপতি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI। আমাদের সঙ্গে রয়েছেন নিয়াজ মোর্শেদ এলিট, তিনি চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন, তিনি প্রেসিডেন্ট জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল JCI বাংলাদেশ। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত রয়েছেন জনাব আদনান রহমান, তিনি ব্যবসায়ী যশোর থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হওয়ার কথা রয়েছেন, তিনি সুমন আহমেদ ভুইয়া, চেয়ারম্যান দিব্য ফ্যাশন, তিনি সাভার আশুলিয়া থেকে যুক্ত হবেন। আমরা শুরুতেই জনাব নিয়াজ মোর্শেদ এলিট, আপনার কাছে একটু আসতে চাই। আপনি তো জুনিয়র চেম্বারকে প্রতিনিধিত্ব করছেন এবং সেই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে আসলে এই উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ আপনারা দেখছেন এবং সেই চ্যালেঞ্জগুলো নিরসনে আপনারা কি করছেন কিংবা সরকারের প্রতি আপনারা কি ধরনের আহ্বান রাখছেন? জনাব এলিট, আপনি আনমিউট মোডে রয়েছেন, আপনি মিউট। জি 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 ধন্যবাদ। আসলে জুনিয়র চেম্বার বাংলাদেশ স্পেশালি 18 থেকে 40 বছর তরুণ উদ্যোক্তা এবং তরুণ প্রফেশনালদেরকে নিয়ে কাজ করে, তাদের ট্রেনিং, তাদের লাইফ ট্রান্সফরমেশন এবং তার পাশাপাশি তরুণ উদ্যোক্তাদের যে যে সমস্যাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে তার সমাধানের জন্য সরকারের কাছে তুলে ধরা এবং বিভিন্ন স্টেক হোল্ডারের কাছে তুলে ধরা, এই বিষয়গুলো নিয়ে কাজ করছে। এবং জুনিয়র চেম্বার গত 21 বছর ধরে বাংলাদেশে তরুণ উদ্যোক্তা এবং তরুণ প্রফেশনালদের ভয়েস হিসেবে কাজ করছে। আমরা একটা জিনিস সবসময় বলি, আসলে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে একটা কথা বলি, যেটা আমরা 15 থেকে 45-50-এর ভিতরে বাংলাদেশের টোটাল জনসংখ্যা অ্যারাউন্ড 65%। এবং এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আমরা সবসময় বলি এটা একটা দেশের জন্য অ্যাসেট, কিন্তু এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা যদি আমরা এটাকে প্রপারলি ট্রেন্ড আপ এবং প্রপার পরিবেশ দিতে না পারি, তাহলে ডেমোগ্রাফিক এই ডিভিডেন্ডটা কিন্তু কোনো দেশের জন্য ডেমোগ্রাফিক ডিজাস্টার হয়ে যায়। তো আমরা চাই না আমাদের এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যে স্ট্রেংথটা আছে সেটা ডিজাস্টার পরিণত হোক। আমাদের যে উচিত তরুণ ব্যবসায়ী, আমরা যদি এন্টারপ্রেনার তৈরি না করি, তরুণ উদ্যোক্তা তৈরি না করি, তাদেরকে যদি উদ্যোক্তা তৈরি করার জন্য পরিবেশ তৈরি করে দিতে না পারি, তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি আমাদের 2021 সাল বা 41 সালের যে গোলগুলো আমরা নির্ধারণ করেছি সেগুলো কিন্তু আমরা ত্বরান্বিত করতে পারবো না। সেই ক্ষেত্রে আসলে এখন বর্তমান পরিস্থিতিটা একটু বলবেন, আর উদ্যোক্তা তৈরিতে মূলত কি ধরনের চ্যালেঞ্জ এখন যারা তৈরি হতে চান তারা ফেস করছেন? একটা তো বড় একটা চ্যালেঞ্জ হচ্ছে আসলে এখন ফান্ডিং। বিশেষ করে আপনি যখন একটা ব্যাংকের কাছে যাবেন, একজন তরুণ উদ্যোক্তাকে কিন্তু ব্যাংক লোন দিতে চায় না। সে লোনটা কিন্তু সহজ শর্তে করতে হবে। আর আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন, এখানে সবুর ভাই আছে, উনি অভিজ্ঞ, আমাদের যে সার্ভিস বেস ইন্ডাস্ট্রি গুলো যে এখানে ডেভেলপ করেছে, যেমন ধরেন আপনি অনলাইন বেস চালডাল.com, ট্রাক লাগবে, বিশেষ করে ম্যাক্সিমাম ইনভেস্টররা কিন্তু তরুণ, তারাও কিন্তু প্রপার ইনভেস্টমেন্ট গুলো পাচ্ছে না এবং তারা কিন্তু শেয়ার বাজারে যেতে পারছে না, তারা কিন্তু ইকুইটি ফান্ডিং করতে পারছে না। তাদেরকে নিজের পকেট থেকে শেয়ার কতক্ষণ ইনভেস্টমেন্ট করবে? হয়তো তাদেরকে বিদেশি ইনভেস্টের জন্য ওয়েট করতে হয়, কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট কিন্তু তখনই আসে যখন একটা সার্টেন পর্যায়ে কিন্তু এই কোম্পানিটা পৌঁছায়। সে সার্টেন লেভেল পর্যন্ত পৌঁছানোর জন্য সে ফান্ডিং এর ব্যবস্থা কিন্তু আমাদের বাংলাদেশের ইকোনমিতে সেই ইকোসিস্টেমটা নেই। আজকে যদি আমরা সিলিকন ভ্যালির কথা চিন্তা করি, আজকে ফেসবুকের কথা চিন্তা করি, লিঙ্কডইনের কথা চিন্তা করি, বা আমরা স্ন্যাপচ্যাটের কথা চিন্তা করি, তারা কিন্তু প্রথম থেকে কিন্তু কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে এবং কোম্পানি টোটাল ইকোসিস্টেমটা এমনভাবে তাদের করা, তারা কিন্তু জনগণ থেকে ফান্ডিংটা নিয়ে কোম্পানিটাকে একটা বড় আকারে রূপান্তরিত করতে পারছে। কিন্তু আমাদের দেশে আসলে ওভারঅল যে আমরা যদি বলি যে ফিনটেক কোম্পানিগুলো বা ওয়েব যে আমাদের
ইভ্যালি মতো কোম্পানিগুলো যেগুলো আমরা অনলাইন বিজনেস করছি প্ল্যাটফর্মে, তাদের কিন্তু আসলে ভ্যালুয়েশন করার জন্য প্রপার কোনো গাইডলাইনও নেই প্রপার এবং কোনো তাদের মাধ্যম নেই। ইনভেস্টমেন্ট তোলার জন্য জনাব এলির অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবার আসবো। জনাব সবুর খান, এই মুহূর্তে আপনার কাছে একটু আসতে চাই। বিল গেটসের কথা আমরা শুনি, আমরা জ্যাকমার কথা আমরা শুনি, এবং বাংলাদেশের তরুণরা কিন্তু তাদের জীবন কাহিনী পড়ে আসলে উদ্বুদ্ধ হয় এবং তারাও তাদের মতো হতে চায়। তবে সেই ক্ষেত্রে যেটি বলছিলেন নিয়াজ মোর্শেদ এলির, যে নানা রকমের বাধা বিপত্তির মুখে পড়ছে, সবচেয়ে বড় বাধা অর্থায়ন। আমরা দেখেছি গত দুদিন আগে বাংলাদেশ ব্যাংক 500 কোটি টাকা একটি তহবিল গঠন করতে যাচ্ছে, যেটি আসলে মাত্র 4% ইন্টারেস্ট নিয়ে তরুণ এবং যারা শুরু করবে সেই সমস্ত ব্যবসায়ীদের দেওয়ার কথা। আপনি এই ফান্ড কি যথাযথ মনে করছেন কিনা, আর এটি ব্যবহারে আসলে কি ধরনের সাবধানতা আমাদের অবলম্বন করা উচিত? প্রথম হচ্ছে, আমি নিয়াজ মোর্শেদ সাহেবের সাথে কিছু কিছু ব্যাপারে আমিও এগ্রি করি, কিন্তু আমার পাশাপাশি এটাও মানতে হবে যে আমাদের দেশে কিন্তু এখন লট অফ অ্যাঞ্জেল ইনভেস্টর কিন্তু ইতিমধ্যে চলে আসছে। আমরা জানি যে লট অফ ভেঞ্চার ক্যাপিটাল কিন্তু আসছে। বাংলাদেশ ব্যাংক এখন যে 500 কোটি টাকার যে তহবিলটা তৈরি করলো, এবং আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ব্যাংককে, অতি বিলম্বে হলেও তারা এই কাজটুকু করতে পেরেছে। এবং ফরমার বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান সাহেব যখন গভর্নর ছিলেন, তখন ঢাকা চেম্বারের প্রেসিডেন্ট থাকা অবস্থায় আমাদের একটা উদ্যোগ ছিল যে 2000 উদ্যোক্তা তৈরি করার, এবং সেখানেই কিন্তু আমাদের একটা দাবি ছিল বাংলাদেশ ব্যাংক থেকে একটা ফান্ড তৈরি করা। এবং ওই সময় 2013-তে 100 কোটি টাকার একটা ফান্ড কিন্তু আমরা ডেভেলপ করে ব্যাংকগুলো দেওয়ার পরেও, যেটা নিয়াজ মোর্শেদ সাহেব বললেন, ব্যাংকগুলো কিন্তু আলটিমেটলি সেটা প্রপারলি ডিস্ট্রিবিউট করে নাই। তারা কিন্তু কোলেটারাল এবং অন্যান্য অজুহাত দেখে তারা কিন্তু সেই ফান্ডটা কিন্তু দেয় না। এবং দুর্ভাগ্যজনক সত্য যে আমাদের ভুরি ভুরি উদাহরণ আছে, ব্যাংকের টাকা মেরে দিচ্ছে, ব্যাংকের টাকা ফেরত আসছে না, ব্যাংক হাজারো চেষ্টা করেও যারা ঋণ খেলাপি তাদের কাছে রিভাইভ বা তাদের কাছে রিকভারি করতে পারছে না। কিন্তু তরুণ উদ্যোক্তাদের একটা বিরাট অংশই কিন্তু আমরা মনে করি যে তাদের, এটা ট্রু যে 10 জন উদ্যোক্তার ভিতরে কিন্তু 10 জনই উদ্যোক্তা হতে পারবে না, এটাও যেমনি সত্যি, আবার এটাও সত্যি কথা যে তাদেরকে যদি আমরা এনকারেজ না করি তাহলে কিন্তু ইকোনমি কিন্তু আলটিমেটলি সাস্টেনেবল সম্ভব না। তো যেই কারণে আমি বলবো যে এটা, আমি কিছু জায়গা আমি একটু ডিফার করি যে অনেক সময় উদ্যোক্তারা মনে করেন অর্থটাই সবচেয়ে বড় ফ্যাক্টর। এটা আমি কমপ্লিটলি ডিফার করি। কেন আমি ডিফার করি, এটার একটা বাস্তব উদাহরণ আমি তুলে ধরছি। সেটা হলো যে আমি অলরেডি 8 জন উদ্যোক্তাকে কিন্তু আমি আমাদের একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি থেকে ফান্ডিং দিয়েছি, তাকে বিজনেস ইনকিউবেটর করে দিয়েছি। এই 8 জনের ভিতরে কিন্তু 6 জনই কিন্তু ফেল করেছে। এবং আলটিমেটলি যেটা দেখা যাচ্ছে যে উদ্যোক্তা হওয়ার জন্য যে টার্গেট, যে ফোকাস, তাদের যে গোল বা যেভাবে সেট করা বা সেলফ রিয়েলাইজেশন বা তাদের যে প্রপার যে মার্কেটিং যে স্ট্র্যাটেজি, সেইটাই কিন্তু একটা বিরাট দুর্বলতা ছিল। কিন্তু ওদের একটা বড় ইন্টেনশনই ছিল যে অর্থ হলেই আমরা বিপ্লব করে ফেলতে হবে। এটা আমার কাছে মনে হয় না, কারণ আমি বিশ্বাস করি এবং আমি অবশ্যই জোর গলায় বলতে চাই যে শুধু বাংলাদেশে না, আপনি যাদের উদাহরণটুকু বললেন, সেই বিল গেটস বলি, বাংলাদেশের বিল গেটস বলি, বাংলাদেশের জ্যাকমাও কিন্তু অনেক আছে। বাংলাদেশে যে একদম জ্যাকমা নাই তা না, এরা সবাই কিন্তু আলটিমেটলি কিন্তু চলে আসছে তাদের টার্গেট, তাদের ফোকাস, তাদের যে কমিটমেন্টটুকু সেলফ রিয়েলাইজেশনকে বেস করে তারা কিন্তু সামনে চলে আসছে। তো এই কারণে আমি বলবো যে আলটিমেটলি তরুণ উদ্যোক্তাদের একটা বড় অংশকে কিন্তু মাথায় রাখতেই হবে যে আমি ব্যবসা করব, আমাকে ব্যবসার স্ট্রাগল থাকবে। কিন্তু আমি যদি মনে করি আমি কমফোর্ট জোনে থেকেই সবকিছু অর্জন করে ফেলবো, এটা কিন্তু আমি মনে করি কোনোভাবেই সম্ভব না। যে কথাটা আপনি নিজেও বললেন যে কোভিড-19 এর কারণে কিন্তু লট অফ বিজনেস কিন্তু ডিসরাপশন হচ্ছে। এই ডিসরাপশনে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন লট অফ বিজনেস কিন্তু অপরচুনিটি তৈরি হচ্ছে। অনেক ছোট ছোট ব্যবসায়ী কিন্তু রাতারাতি তারা কিন্তু এখন বিলিয়নার হওয়ার পথে। ইভেন বাংলাদেশেও কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন যে বাংলাদেশের ফুড ইন্ডাস্ট্রির কথা বলি, সার্ভিস ইন্ডাস্ট্রি গুলির কথা বলি, এগুলো কিন্তু করোনার ভিতরে আপনি দেখেন আনবিলিভেবল চেঞ্জ চলে আসছে। কিন্তু এখন কিন্তু আমি বা আমরা নিজেরাও জানি না কোন কোম্পানিটা কালকে সকালে এসে মার্কেটে বিস্তার করে। তো এই জন্য এরা কি অর্থ দিয়ে কিন্তু আসছে? এরা কিন্তু অর্থ দিয়ে আসে না। এরা কিন্তু আলটিমেটলি তাদের ট্যালেন্ট বা তাদের যে, আমি যেটা মনে করি কমফোর্ট জোন থেকে বের হয়ে আসে, তারা স্ট্রাগলিং করে যেভাবে অপরচুনিটিকে তৈরি নিচ্ছে, এবং একইভাবে টেকনোলজি। আজকে আপনি কথা বলছি, আমরা এক একজন, আপনি একটু আগেই বললেন যে কেউ সাভার থেকে জয়েন হচ্ছে, কেউ হয়তো যশোর থেকে জয়েন হচ্ছে, আমাদের নিয়াজ মোর্শেদ সাহেব চিটাগাং থেকে মানে এখানে জয়েন করেন। তার মানে কি হচ্ছে, তার মানে এই যে আমাদের একটা টেকনোলজিক্যাল যে একটা অপরচুনিটি আমাদের সামনে চলে আসলো, এইটাকে কিন্তু নতুন ব্যবসায়ীরা কিন্তু মাথায় রাখতে হবে। তারা যদি মনে করে যে টেকনোলজিকে ব্যবহার না করেই আমি শুধু অর্থ দিয়ে ব্যবসাকে জয় করবো, এর সম্ভব না। কারণ আমি ব্যক্তিগতভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে টেকনোলজি শুড বি দ্য ওয়ান অফ দ্য কি কম্পোনেন্ট টু মেক এনিওয়ান বিজনেস সাকসেসফুল, এন্ড দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে। এটা কিন্তু আমি আবারও রিপিট করবো, এবং দ্যাটস হোয়াই আই শুড সে দ্যাট
যে শুধু ফান্ডিং ফ্যাক্টর না। অবশ্যই থ্যাংক ইউ অনেক অসংখ্য ধন্যবাদ জনাব সবুর খান। আপনি যেমনটি বলছিলেন যে শুধু অর্থই বড় বিষয় নয়, এবং আপনি উদাহরণ টেনে বলছিলেন 8 জনের মধ্যে মাত্র 2 জন সফল হয়েছে আর 6 জন ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হয়েছে সেই কথাগুলো আমরা শুনবো। তবে আমাদের সঙ্গে আরেকজন অতিথি যুক্ত আছেন, তিনি সুদূর যশোর থেকে যুক্ত হয়েছেন, জনাব আদনান রহমান। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জনাব আদনান রহমানকে। আপনি একটু বলবেন যে যশোরে যারা ঢাকায় ব্যবসা করে তারা তাও বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা কিংবা লোন ফ্যাসিলিটিস এগুলোর কথা চিন্তা করতে পারে, কিন্তু অনেক ক্ষেত্রেই আপনারা বলেন যে প্রান্তিক পর্যায় থেকে কিন্তু ব্যবসায়ীরা সেইগুলোর আভাস পান না বা সেরকম কোনো ফ্যাসিলিটি তারা একদমই বঞ্চিত হন। সেই ক্ষেত্রে যারা প্রান্তিক পর্যায়ে ব্যবসা করেন তাদের এখন চ্যালেঞ্জগুলো কি, তাদের চ্যালেঞ্জ উত্তরণে তাদের দাবি দেওয়া কি? জনাব আদনান রহমান, শুনতে পাচ্ছেন কি আপনি? ব্যবসা করি তাদের প্রথম চ্যালেঞ্জ হয়ে যায় দাঁড়ায়। জি 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 আমি শুনতে পাচ্ছি। আপনি কি আমার প্রশ্নটি বুঝতে পেরেছেন? আমাদের প্রান্তিক পর্যায়ে প্রথম জি 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 আমাদের যশোরের মতো জায়গায় প্রান্তিক পর্যায়ে প্রথম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উদ্যোক্তা বা ব্যবসা শুরু করার ক্ষেত্রে। সেক্ষেত্রে আমাদের ডকুমেন্টেশন, ব্যাংকিং ইস্যু, কস্ট অফ ফান্ড, আমাদের অনেক কিছুই হিসাব করা লাগে। আমাদের সবুর ভাই আর নিয়াজ মোর্শেদ ভাই দুইজনের আলোচনার বিষয়বস্তু থেকে আমি বুঝতে পারলাম যে তারা একটা খুব সুন্দর কথা বলেছে, এই যে নার্সিং করা হয় না আমাদের এখানে। ব্যবসায়ী যারা আমরা নতুনভাবে ব্যবসা শুরু করছি তারা সঠিকভাবে নার্সিং পাই না। জি বলেন, কি ধরনের নার্সিং আপনাদের প্রয়োজন? ভাই খুব ভালো কথা বললো সবুর ভাই যে আমাদের অনলাইন সম্পর্কে যে আমরা আপনার কথা শুনতে চাই, অর্থাৎ সম্পর্কে যে ধারণাটা, সেই ধারণাটা আরো জনাব আদনান রহমান, আপনার কোনো যান্ত্রিক ত্রুটির কারণে আপনার কথা আমরা শুনতে পাচ্ছি না। আপনার কথা আমরা শুনতে চাই দর্শক, এবং আমরা জানতে চাই যে প্রান্তিক পর্যায়ে যারা ছোট ছোট উদ্যোক্তারা নতুন করে উদ্যোক্তা হতে চান তারা আসলে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং কি করে আসলে এই সমস্যাগুলো সমাধান করা যায়, সব পুরোটাই শুনতে চাই। তবে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। দর্শক, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, সাথেই থাকুন। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালের সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, যে বিষয়ে আজকে আমরা কথা বলছি নতুন উদ্যোক্তা তৈরি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। বিরতিতে যাবার আগে যেমনটি আদনান রহমান, আপনি যশোর থেকে যুক্ত হয়েছেন, আপনি বলছিলেন যে যশোরের নানা সমস্যা সম্ভাবনার কথা। আপনি স্পেসিফিক যদি একটু অল্প করে বলেন যে কি আসলে আপনারা চান সরকারের কাছ থেকে, বা কী ধরনের ইনিশিয়েটিভ নিলে পরে সেটি প্রান্তিক পর্যায়ে যারা উদ্যোক্তা হতে তাদের কল্যাণে আসবে। জনাব আদনান রহমান। অভিমত হচ্ছে উদ্যোক্তা আসলে একজন অর্থনৈতিক যোদ্ধা। জি, যদি আপনি চান যে উদ্যোক্তা এবং ব্যবসা বাণিজ্য আমাদের প্রান্তিক পর্যায়ে উন্নতি হোক, সেক্ষেত্রে আমাদের দরকার প্রপার নার্সিং প্রথম দিকে, এবং তার পরবর্তীতে আমাদের ব্যবসা শুরু করতে গেলে আমাদের কি দরকার হয়, যেমন ডকুমেন্টেশন, ব্যাংকিং, আমাদের ভ্যাট ট্যাক্স সম্পর্কে জানা, ব্যবসা করতে গেলে কস্ট অফ সম্পর্কে জানা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নতুন ব্যবসা শুরুতে আমরা সে সম্পর্কে জানি না, ব্যবসা শুরু করে বসি, যার কারণে অনেক উদ্যোক্তারই ব্যবসা মুখ থুবড়ে পড়ে। সেই ক্ষেত্রে একজন অর্থনৈতিক যোদ্ধা হিসাবে আমাদের প্রশিক্ষণের কি কোনো প্রয়োজন আপনারা মনে করেন? যে প্রশিক্ষণ সরকারি প্রতিষ্ঠান সমূহ থেকে ব্যবসায়িক সব ব্যবসা শুরু, জি, প্রশিক্ষণের কি ঘাটতি আছে বলে আপনি মনে করেন? যেহেতু করোনা পরবর্তী সময়ে জি 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 আমাদের প্রশিক্ষণের ঘাটতি প্রত্যেকটা ক্ষেত্রেই আছে। কারণ আমি ব্যাংকের থেকে কি করে টাকাটা চাবো, আমার প্রপোজালটা কি করে তৈরি করব, সেইটাও আমরা জানি না। অথবা আইটি সেক্টরে আমাদের ডেভেলপমেন্ট আমরা কিভাবে করতে পারি, ব্যক্তি ডেভেলপমেন্ট এবং বিজনেস ডেভেলপমেন্ট আমাদের কি করে সম্ভব, সেটাও আমরা জানি না। অসংখ্য ধন্যবাদ জনাব আদনান রহমান। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন এর মধ্যে, জনাব সুমন আহমেদ ভুইয়া, তিনি সাভার আশুলিয়া থেকে যুক্ত হয়েছেন, তিনি চেয়ারম্যান দিব্য ফ্যাশন। আশা করি আপনি শুনতে পাচ্ছেন জনাব সুমন আহমেদ ভুইয়া আমাকে। আমরা যে বিষয়ে আজকে কথা বলছি আপনি এর মধ্যে জেনেছেন, নতুন উদ্যোক্তা তৈরি, চ্যালেঞ্জের সম্ভাবনা। আপনি একটু বলবেন যে নতুন, আপনি তো পোশাক খাতের ব্যবসায়ী,
এই খাতে নতুনদের কি সেইভাবে জায়গা রয়েছে? নতুন যারা ছোট ছোট শুরু করে ব্যবসায়ী হতে চান, 80-র দশকে 90-এর দশকে হয়েছে, এখন কি সেই স্কোপ রয়েছে? জনাব সুমন আহমেদ ভূঁইয়া, শুনতে পাচ্ছেন কি আপনি আমাকে? জি, শুনতে পাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি দিব্য ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান সুমন আহমেদ ভূঁইয়া। আমার এই প্রতিষ্ঠানটি এসএস ইন্ডাস্ট্রিয়াল পার্ক, জামগড়া, আশুলিয়ায় অবস্থিত। শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক। জনাব সুমন আহমেদ ভূঁইয়া, আপনি একটু বলবেন যে আপনাকে যে প্রশ্নটা আমি করেছি, যে একসময় আমরা দেখতাম উদ্যোক্তা তৈরি হতো এই পোশাক খাতে ছোট ছোট থেকে আজকে অনেক বড় বড় উদ্যোক্তা হয়েছেন, এখন বর্তমান সময়ে এসে কি সেই সম্ভাবনা রয়েছে, নাকি বড় প্রতিষ্ঠানগুলোর ভিড়ে ছোটরা দাঁড়াতে পারছে না? আপনি একটু ক্যামেরা তাকিয়ে কথা বলবেন। জি, সাধারণত আমরা আপনি ক্যামেরা তাকিয়ে কথা বলেন। সাধারণত আমরা যে বায়ারের কাজগুলো করে থাকি, তারা 40-50% কাজ আমাদেরকে এখন দেয়, কিন্তু আমরা ঠিক মতো শিপমেন্টগুলো কমপ্লিট সেটি মনে হয় আপনি শুনতে পাননি বা বুঝতে পারছেন না। ক্যান্সেল করে দেয়। জনাব সুমন আহমেদ ভূঁইয়া, অনেক সমস্যার সম্মুখীন। আপনাকে আমি প্রশ্ন কি করছি যে এখন যারা নতুন উদ্যোক্তা হতে চায়, জি জি, নতুন করে এই আপনাদের এই ব্যবসায় আসতে চায়, তারা আসলে কিভাবে আসতে পারে, বা বড়দের বড় বড় ব্যবসায়ীদের ভিড়ে তারা কি জায়গা পাচ্ছে? আপনি কি পরামর্শ দেবেন তাদেরকে? হ্যাঁ, পরামর্শ, এখন নতুন ব্যবসায়ী যারা আমাদের মধ্যে এই গার্মেন্টস ব্যবসা চালু করবে, তাদের জন্য একটু কঠিনই হবে, কারণ সুতোর দাম বেড়ে গেছে, আর শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলি এখন হুমড়ি খেয়ে পড়তেছে। তারপরও বর্তমান সরকার আমাদের দিকে তাকিয়ে অনেক সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার পর আমরা মোটামুটি শিল্প খাতে টিকে আছি। তো আপনারা জানেন, করোনার কারণে ব্যবসা প্রতিষ্ঠান অনেকদিন বন্ধ ছিল, এখন আবার চালু হয়েছে। তো আমি অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব সুমন আহমেদ ভূঁইয়া, আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার কাছে আমরা আবারও আসবো। জনাব নিয়াজ মোর্শেদ এলিট, আপনার কাছে একটু ফিরতে চাই এই বিষয়ে। আপনি শুনছিলেন যে প্রান্তিক পর্যায় থেকে একজন বলছিলেন, যশোর থেকে একজন বলছিলেন, সাভার থেকে। এইরকম উদ্যোক্তাদের যেই মানে দুঃখ কষ্টের গল্পগুলো, ওনারা তাও প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যারা নতুন শুরু করতে চায়, এরকম মানুষগুলো হয়তো বা কথা শোনার মতো কেউ নেই, বা সরকারি পক্ষ থেকেও তারা সেইভাবে সুযোগ সুবিধা পাচ্ছেন না। সেই ক্ষেত্রে আপনি একটু বলবেন যে এই সরকারি নানা রকমের হয়রানির কথা আবার মাঝে মাঝে শোনা যায়, সুযোগ তো নেই, অন্যদিকে হয়রানি রয়েছে, কি ধরনের হয়রানি আপনারা দেখেন এবং সেগুলো বন্ধ করতে আসলে কি করণীয়? আপনি মিউট মোডে রয়েছেন। ধন্যবাদ। বিষয়টা হচ্ছে যে ইকোনমিগুলো গ্রোথ স্টেজে থাকে, সেখানে কিছু আপনার স্টেক হোল্ডারদের একটা আমি যদি বলি ওয়ান স্টপ সলিউশন পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়। তো যেখানে আপনার ডেভেলপিং কান্ট্রিগুলোতে কিন্তু অপরচুনিটিটা হিউজ। আমাদের সমস্যা আছে, এবং সমস্যার ভিতর দিয়ে কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল গ্রোথটা করে নিতে হবে। কেউ কিন্তু আপনাকে মানে ঘরে আপনার সমস্যা আছে বিজনেস করতে গিয়ে, তাই বলে যদি আপনি ঘরে বসে থাকেন, আপনি যদি ট্রাই না করেন, আপনি যদি কন্টিনিউয়াস প্যাশনেটলি কাজ না করেন, তাহলে কিন্তু আপনি ইউ ক্যান নট বি এ সাকসেসফুল এন্টারপ্রেনার। তা আমি সৌরভ ভাই একটা কথা একটু সাথে অ্যাড করি। উনি বারবার একটা কথা বলছিল যে টাকা, অর্থটাই মূল বিষয় না, বাট হ্যাঁ, মূল বিষয় না একটা সাকসেসফুল এন্টারপ্রেনার হওয়ার জন্য। আমি ওনার সাথে কিছুটা পুরো না, কিছুটা আমি একটু বলবো আমার ভিউজটা। আসলে আইডিয়া এখন তরুণদের, আমাদের এই যে আমরা যে বলছি, এখন ম্যাক্সিমাম তরুণদের কিন্তু অনেক ধরনের আইডিয়া আছে। আমরা সবসময় বলি আইডিয়া জেনারেটস মানি, কিন্তু আইডিয়ার পাশাপাশি যদি আমরা সে আর্থিক সাহায্যটা একটা তরুণ যদি না পায়, কারণ বিজনেসের কিন্তু এখন আমি যদি বলি কালচারটা চেঞ্জ হয়ে গেছে। আগে কিন্তু আমাদের বাবারা ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেনারেশন ছিল যে তারা ট্রেডিং করতো, পরে আসলো তারা ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে আসছে। এখন কিন্তু ম্যাক্সিমাম সার্ভিস বেসড হয়ে গেছে, এখন ম্যাক্সিমাম বিজনেস গুলো হয়ে গেছে আইডিয়া বেসড, এবং সেই আইডিয়াটাকে জেনারেট করার জন্য কিন্তু আমাদের ফান্ডিংটা প্রয়োজন। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যাদের কাছে আইডিয়া রয়েছে তাদের কাছে পর্যাপ্ত অর্থ নেই? আবার জনাব সবুর খান যেমনটি বলছিলেন যে অর্থ থাকার পরেও
যেই সংগ্রাম বা যেই স্ট্রাগল করে তাদেরকে যেতে হবে সেই অবস্থাটি নেই। আমি যে প্রশ্নটি আপনাকে করেছিলাম যে সরকারি যে প্রতিষ্ঠানগুলো এই নতুন উদ্যোক্তাদের নিয়ে কাজ করার কথা, লাইসেন্স দেওয়া থেকে শুরু করে নিয়ে বিভিন্ন সহায়তা করার কথা, সেখানে নানা রকম হয়রানির অভিযোগ পাওয়া না যায়। সেটা না, আমি যেটা বলছি যে আপনি আইডিয়া যাদের আছে তাদের আইডিয়াতে একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট ফাইন্যান্স করতে পারে এবং প্রত্যেকের আইডিয়া কিন্তু সাকসেসফুল হবে এমন কোনো কথা নেই। জি। একজন এঞ্জেল ইনভেস্টর বা একজন ভেঞ্চার ক্যাপিটালিস্ট যদি 10টাতে যদি 3টা 4টা যদি সাকসেসফুলি রান করে তাহলে কিন্তু চলে। কিন্তু আমি যেটা বলছিলাম যে এখনকার যারা তরুণ উদ্যোক্তা, যারা লেখাপড়া শেষ করেছে, যারা ফোর্থ ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের দিকে যাচ্ছে, যেখানে আইডিয়া এবং সার্ভিস বিজনেসটা গ্রো করছে ইন্ডাস্ট্রিটা, সেখানে অর্থের উৎসটা একটা অর্থ ও তাদের মূলধন এবং তাদের ক্যাপিটালটা একটা বড় একটা বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমি সেই জিনিসটা বলতে চাচ্ছি। এবং অসংখ্য ধন্যবাদ জনাব এলিট, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনার কাছে আমরা আবার আসবো। ছোট্ট করে একটু জনাব সবুর খান আপনার কাছে আসতে চাই। যেই বিষয়টি আমি বলছিলাম যে সরকারি পক্ষ থেকে যেই সুবিধাগুলো দেওয়ার কথা, উল্টো অনেক সময় হয়রানির কথা উঠে আসে, সেটি কি করে বন্ধ করা যায়, আর সেই ক্ষেত্রে আপনার পরামর্শ কি থাকবে? আলটিমেটলি হয়রানি এটা আমাদের এই সমাজ ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ। এটাকে এখন আমরা বাদ দিয়ে আমাদের ব্যবসায়ীদের পক্ষে টিকে থাকা সম্ভব না। কারণ আমরা অনেক সাকসেসফুল অবস্থায় আসার পরেও কিন্তু আমাদের যে কোনো উদ্যোগে কিন্তু আমরাও কিন্তু হয়রানির সম্মুখীন হচ্ছি, তাই না? একটা জমি কেনা বলি, একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলি, কাস্টমসে মাল ছাড়ানোর কথা বলি, সব জায়গায় কিন্তু সমস্যা থাকবে। আমাদের এই কালচারের সাথে এটা কিন্তু এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে গেছে। এটা থেকে বেরোয় আসার স্কোপ নাই। কারণ আমরা যদি প্রায়শই বলি যে আমাদের গুড গভর্নেন্স আমাদের এনশিওর করতে হবে, গুড গভর্নেন্স যদি এনশিওর না হয় তাহলে আমি কতদিন বেঁচে থাকবো আমি জানি না। তার মানে কি আমি কি সমাজ ব্যবস্থাকে দোষারোপ করে করেই চলে যাব? তো যেই কারণে আমি বলবো যে এটা থাকবেই। এটাই হলো একজন ব্যবসায়ীদের আর্ট, যেটা আমি নিয়াজ মোর্শেদের সাথে আমি একটা জায়গায় আবারও বলছি যে উনি যে কথাটা বলছেন সেটা আমি একমত। আমি কিন্তু এটা বলি নাই যে টাকা ছাড়া ব্যবসা করা যাবে না, কিন্তু আমি যেটা বলছি যে ব্যবসার প্রথম টার্গেটটা কিন্তু টাকা না। ব্যবসাটা শুরু করতে জন্য তার যে প্রস্তুতিটা, তার প্রথম দরকার কি মার্কেটিং স্ট্রেংথ, তার কম্পিটিটর অ্যানালাইসিস, তার দরকার ডাটা ড্রাইভেন অ্যানালাইসিস, তার দরকার হচ্ছে নলেজ আহরণ করা। আমরা এখন বলি যে এখনকার ইকোনমি হচ্ছে নলেজ বেসড ইকোনমি, আমরা বলি এখনকার ইকোনমি হচ্ছে মার্কেট এন্ড সার্ভিস বা ক্লায়েন্ট বেসড ইকোনমি। তো আমি যদি একটা পয়সা নাও থাকে, আমার যদি প্রোডাক্ট বা আমার সার্ভিস কমিটমেন্টটুকু যদি আমি একজনের কাছে প্রমাণ করতে পারি, আমি যদি নিয়াজ মোর্শেদ সাহেবকে বলি যে আমি আপনাকে একটা সার্ভিস প্রোভাইড করবো যেটা নিয়ে আপনি খুব হ্যাসেল ফ্রি থাকতে চাচ্ছেন, আপনি কিন্তু আমাকে অর্থায়ন করবেন যে ভাই তুমি একটা নতুন উদ্যোক্তা, তোমার এই সার্ভিসটা আই লাইক ইট, তোমাকে আমি কিন্তু কিছু অ্যাডভান্স টাকা দিয়ে দিচ্ছি, যাও তুমি ব্যবসা করো। কারণ আমি বহুবার বলেছি যে আমি আমার এই ছোট্ট ব্যবসায়িক জীবনে অ্যাটলিস্ট আমি কয়েকশো পিপলকে এস্টাবলিশ করার সুযোগ পেয়েছি, যাদেরকে হয়তো কোন একটা সাপ্লাই সে দেওয়ার জন্য আমাকে কমিট করেছে, আমি তাকে পুরোটাকে অ্যাডভান্স করে দিয়েছি। ওই একটা ছোট্ট কাজে, যেমন আমি যদি বলি যে আমাদের একটা প্রোগ্রামে একটা উদ্যোক্তাকে 25,000 টি শার্ট তাকে আমি অ্যাডভান্স দিয়েছিলাম, এবং ওই 25,000 টি শার্ট সাপ্লাই করার পরে সে কিন্তু নিজেই এখন একটা বড় ইন্ডাস্ট্রি মালিক, মানে সে নিজেই কিন্তু প্রডিউসার হয়ে গেল। তার মানে কি হচ্ছে, তার মানে সে যদি এসে বলতো যে স্যার টাকা দেন তাহলে আমি দিতে পারবো, এটা তো না। সে আমাকে ডিজাইন দিয়েছে, সে গার্মেন্টসে গিয়ে বিভিন্ন জনকে কনভিন্স করেছে, যাওয়ার পরে সে আমার কাছ থেকে একটা সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নেওয়ার পরে সে ওখানে গিয়ে বলছে যে হ্যাঁ আমার বায়ার রেডি আছে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, অবশ্যই অর্থ লাগবে, কিন্তু অর্থটা আমাদের নতুন উদ্যোক্তাদের 99% ধারণাটা হচ্ছে আগে অর্থ তারপর আমি কাজ শুরু করবো। এই জায়গাটাতে আমি ডিফার করছি। কারণ আমরাও যখন ব্যবসা শুরু করি, আমাদের সময় কিন্তু ব্যবসা খুব একটা যে একেবারে যে মানে কি বলা যায় যে সহজ ছিল তা কিন্তু না। আমি যখন ব্যবসা শুরু করি বিশ্ববিদ্যালয়ে বের হয়ে আসার পর, তখনও কিন্তু আমি সেম স্ট্রাগলই ছিল। তখন হয়তো আমরা ফিজিক্যাল পরিশ্রমটুকু করেছি। এখনকার নতুন প্রজন্মের কিন্তু এটা একটা অপরচুনিটি। কারণ আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি দাঁড়ে দাঁড়ে আমাকে কিন্তু ভিজিট করতে হয়েছে আমার প্রোডাক্ট সাপ্লাই করার জন্য। কিন্তু তখন কিন্তু এখনকার সুযোগটা কিন্তু অন্য। এখন কিন্তু আমি ঘরে বসে সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে আমি আমার পণ্যের প্রসার, মার্কেটিং, ডকুমেন্টেশন, ডেমনস্ট্রেশন, ডকুমেন্টারি সবকিছু করতে পারছি। বলবো যে দিস ইজ ট্রু যে ব্যবসা করার জন্য অর্থ লাগবেই, কিন্তু আমি আবার রিপিট করছি, সেই অর্থটা হলো যখন আমি অলরেডি মার্কেট সাপ্লাই, যেমন আমি আবারও বলছি নিয়াজ মোর্শেদের মতো একটা ক্লায়েন্ট আমি কনফার্ম করতে পেরেছি, তখন আমি বলতে পারি যে আমার কিন্তু একটা ক্লায়েন্ট আছে, আমার টাকার জন্য ব্যবসা করতে পারছি না। আমার কাছে কেন জানি মনে হয় যে ওই পর্যায়ে কেউ আটকিয়ে থাকে না। অ্যাটলিস্ট আমার চোখে যতজনকে পড়েছে, এবং এখনো আমি বলবো এমন যদি কেউ থাকে, অ্যাটলিস্ট আমি বলবো যে আমার সামর্থ্য অনুযায়ী আমি তার পাশে দাঁড়াবো, এবং আমি মনে করি যে দে আর দ্য মোস্ট রাইট পিপল।
অসংখ্য ধন্যবাদ জনাব সবুর খান, আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনি যে চমৎকার কিছু বসে বলছিলেন যে আসলে শুধুমাত্র উদ্যোক্তার ক্ষেত্রে অর্থই সব কিছু নয়, এটি সত্যি কথা। কারণ এর পরের যে ধাপগুলো রয়েছে সেগুলো করার জন্য যে স্ট্রাগল প্রয়োজন বা সেটি আসলেই কতটুকু কাজে আসবে, কারণ আপনি জানেন যে যত আইডিয়া দুনিয়াতে তৈরি হয় সব আইডিয়ার কিন্তু বাস্তবায়ন সেইভাবে হয় না, বাস্তবায়ন করতে গেলে আর অনেক কিছু প্রয়োজন। সেই বিষয়ে আমরা আরও বিস্তারিত শুনতে চাই দর্শক, তবে সময় হয়েছে আরেকটা ছোট্ট বিরতি নেওয়ার। আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ, সাথেই থাকুন, ফিরছি আরেকটি বিরতির পর। দর্শক আমন্ত্রণ আরও একবার, আপনারা দেখছেন ইভালির সৌজন্যে আমাদের নিয়মিত আয়োজন বীজ সংলাপ। আপনাদের সাথে রয়েছে আমি সুলতান আহমেদ। যে বিষয়ে আজকে আমরা কথা বলছি, নতুন উদ্যোক্তা তৈরি, চ্যালেঞ্জ ও সম্ভাবনা। ইতিমধ্যে অনেক কথাই হয়েছে। আমাদের সঙ্গে দুজন ঢাকার বাইরে থেকে 3 জন যুক্ত হয়েছেন মূলত। তো এর মধ্যে জনাব সুমন আহমেদ ভূঁইয়া, তিনি কিছুটা সময় তখন বলছিলেন, আমরা সব কথা তার বুঝতেও পারিনি। জনাব সুমন আহমেদ ভূঁইয়া, আপনার কাছে একটু ফিরতে চাই। আপনি পোশাক খাতের ব্যবসায়ী যেমনটি আপনি বলছিলেন, এবং আপনারা রপ্তানি করে থাকেন। তো সেই ক্ষেত্রে এখন যারা নতুন উদ্যোক্তা হতে চায় কিংবা আপনাদের এই খাতে আসতে চায়, তাদের জন্য আপনাদের পক্ষ থেকে যারা পুরনো ব্যবসায়ীরা রয়েছেন, তা আসলে আপনারা কী ধরনের হেল্প তাদেরকে করতে পারবেন? জনাব সুমন আহমেদ ভূঁইয়া। জনাব সুমন ভূঁইয়া, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জনাব সুমন, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? সুমন আহমেদ ভূঁইয়া। জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি, আপনি কি যেমনটি বলছিলাম যে নতুন যারা শুরু করতে চায় এই ব্যবসা, আপনারা তাদেরকে কি ধরনের পরামর্শ দিতে পারবেন বা কি কি আসলে করা উচিত? আপনাদের তো বিভিন্ন চেম্বার সংগঠন রয়েছে, সেইখান থেকে আপনারা কি করতে পারেন? ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে গার্মেন্টস শিল্পে বিশেষ করে সোয়েটার আমাদের যে লাইন, এটাতে বর্তমানে আপনার চায়নাতে সুতার দাম বাড়িয়ে দিলে আমাদের উৎপাদন সেই ক্ষেত্রে এই মহামারী যাওয়ার কারণে নতুন উদ্যোক্তারা, আমরা যারা ছোট ব্যবসায়ী আছে, আমরা অনেকটা ঝিমিয়ে পড়েছি। এমত অবস্থায় নতুনদের করার সুযোগ আছে। এমত অবস্থায় নতুনদের যদি তারা কাজে লাগাতে পারে তাহলে তারা সফল হবে বলে আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ জনাব সুমন আহমেদ ভূঁইয়া। জনাব আদনান রহমান, তিনি অপেক্ষা করছেন নিশ্চয়ই যশোর থেকে। জনাব আদনান, আপনি এর আগেও বলছিলেন যে উদ্যোক্তাদের নানা সমস্যা সম্ভাবনার কথা। আপনাদের এলাকায় প্রশিক্ষণের জন্য আমরা তো জানি যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিরা, তারা সারা দেশব্যাপী একটি প্রশিক্ষণ অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন এবং প্রশিক্ষণ দিয়ে অনেককে তারা উদ্যোক্তা হিসেবে তৈরি করার চেষ্টা করছেন। সেই ক্ষেত্রে যশোরে কি আপনারা এই ধরনের সুযোগ সুবিধা পান কিনা? আমরা যশোরে এইরকম সুযোগ সুবিধা পাই, গভর্নমেন্টের বিভিন্ন পলিসির সুযোগ সুবিধা পাই, তবে এটা খুব সীমিত। এই সুযোগ সুবিধা সমূহর বা বিভিন্ন ট্রেনিংয়ের যে তথ্য থাকে, এইটাও সম্পূর্ণ সবাই জানে না। আমার মনে হয় যে নতুন ব্যবসায়ীদের জন্য অন স্টপ সার্ভিস চালু করা উচিত। নতুন উদ্যোক্তা তৈরিতে আমাদের যে নতুন উদ্যোক্তাদের আইডিয়া এবং সার্ভিস আছে, সেইগুলো শোনার জন্য কিছু লোক থাকবে যারা এই আইডিয়া বা সার্ভিসগুলোকে নার্সিং করতে পারবে। যেমন সবুর ভাই এবং নিয়াজ মোর্শেদ ভাই বলছিলেন, তারা অনেককেই সহযোগিতা করেছেন যারা নতুন নতুন আইডিয়া নিয়ে তাদের কাছে গেছে। কিন্তু আমরা এইরকম জায়গা খুঁজে পাই না যাদের আমাদের একটা আইডিয়া বা আমাদের একটা সার্ভিস নতুন আমরা ইমপ্লিমেন্ট করব, যে তাদের সাথে আলোচনা করব এবং তারা আমাদের এইটা নিয়ে নতুন করে ধারণা দেবে বা মডিফাই করে নতুন করে আরো আমরা ওই সার্ভিসটা বা আইডিয়াটা আগায় নিয়ে যেতে পারবো। আপনি খুব সুন্দর একটি পয়েন্ট বলেছেন। এর সাথে কি আপনি যে ব্যাংক লোন পাওয়ার ক্ষেত্রে আপনাদের যে চেম্বার রয়েছে, নিশ্চয়ই যশোরেও চেম্বার রয়েছে, তারা আপনাদের কোনো সহায়তা করেন কিনা? জি, অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি ভবিষ্যতে আরো বেশি সহায়তা আপনারা পাবেন। চেম্বার কোনো সহযোগিতা করে না। জি, জনাব আদনান রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। প্রান্তিক পর্যায়ে আমরা ওই রকম সুযোগ সুবিধা পাই না। আমাদের ব্যক্তি পর্যায়ে আমাদের এটা করতে হবে।
থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আদনান রহমান। জনাব নিয়াজ মোর্শেদ এলিট, আপনি শুনছিলেন যে প্রান্তিক পর্যায়ে যারা কাজ করেন তাদের যে বিষয়গুলো, ওয়ান স্টপ সার্ভিস তারা চায়, তারা আসলে কোনো জায়গা সেভাবে পাচ্ছে না। যেমন ধরেন আমি যেটা শুরুতেই বলছিলাম যে ঢাকা কিংবা চট্টগ্রামের ব্যবসায়ীদের থেকে যারা প্রান্তিক পর্যায়ে অন্যান্য জেলা ডিস্ট্রিক্টে কাজ করেন তাদের জন্য কিছুটা কঠিন এই কাজটি। আরেকটি হচ্ছে তারা আসলে চেম্বারগুলোর থেকে সহায়তা সেইভাবে পায় না। সেই ক্ষেত্রে আপনারা যারা জুরিয়ন চেম্বারে কাজ করছেন তারা কি পদক্ষেপ নিচ্ছেন বা নেবেন? ধন্যবাদ। আমরা আসলে একটা তরুণ উদ্যোক্তা নীতিমালার একটা পলিসি নিয়ে কাজ করছি, যেটাতে আমরা ডিফাইন করতে যাই তরুণ উদ্যোক্তা কারা কারা হবে এবং তারা কিভাবে ফাইন্যান্সিং গুলো পাবে। আমি শুধু এটা বলছি না, আমি শুধু ফাইন্যান্সিং এর কথা বলছি না, আমরা বলছি যারা তরুণ উদ্যোক্তা তারা সহজ শর্তে বেসিক বা যে শিল্প প্লট গুলো আছে সেই প্লট গুলো প্রায়োরিটি বেসিসে পাবে। একটা কোটা সিস্টেম থাকতে পারে বা একটা বেসিকে সাপোজ আমরা 20% বা 30% আমরা তরুণ উদ্যোক্তাদেরকে দিতে পারি। আমরা স্পেশাল ইকোনমিক জোনে তরুণদের জন্য জায়গা রাখতে পারি। এতগুলো ইকোনমিক জোন হয়েছে, সেখানে কিন্তু আমরা চাইলে তরুণ উদ্যোক্তাদেরকে অ্যাকোমোডেট করার জন্য আমরা ওভারঅল একটা কম্পোজিট প্ল্যান নিয়ে কাজ করছি। আমরা একটা নীতিমালা আমরা প্রপোজ করবো গভর্নমেন্টকে। আমাদের এই বিষয়ে আমাদের মাননীয় শিল্পমন্ত্রী এবং অর্থমন্ত্রী এর সাথে আমাদের একাধিকবার মিটিং হয়েছে। আমরা চাচ্ছি যে তরুণ উদ্যোক্তাদেরকে একটা নীতিমালা আলোকে এনে তারা তাদের ফাইন্যান্সিং, এবং আমি একটা জিনিস বলি, একটা তরুণ যারা আমরা ইন্ডাস্ট্রি করি তার 55 to 60% কিন্তু ল্যান্ড খরচে চলে যায় একটা ইনভেস্টমেন্টে, যেটা কিন্তু আমাদের এই এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া বা পৃথিবীর কোথাও কিন্তু ল্যান্ড প্রাইসটা এত বেশি পড়ে না। তো আমরা চাচ্ছি টোটাল একটা কম্পোজিট প্ল্যান করতে, যেখানে একটা তরুণ উদ্যোক্তা, সেটা সে সার্ভিস বেসড হোক, ইন্ডাস্ট্রি বেসড হোক, যে কোনো বেসড হোক, আমরা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিকে সেগমেন্টেশন করে কার কি ধরনের হেল্প গুলো লাগে এগুলো নিয়ে আমরা গভর্নমেন্ট পর্যায়ে তুলে ধরে একটা নীতিমালা প্রণয়নের জন্য আমরা কাজ করছি এবং আশা করি হয়তো আমরা একটা সুফল পাবো। আমরা জুনিয়র চেম্বার থেকে এটা নিয়ে কাজ করছি। অসংখ্য ধন্যবাদ জনাব নিয়াজ মোর্শেদ এলিট। আমরা আশা করি যে তরুণ বয়সেই যাতে করে আসলে উদ্যোক্তা হওয়ার স্বপ্নটি লালন যারা করেন তাদেরকে আপনারা যথাযথ সহায়তাই করবেন। আমরা শেষবারের মতো জনাব সবুর খান আপনার কাছে একটু ফিরতে চাই। যেমনটি নানাবিধ সব ধরনের কথা আপনি শুনছিলেন যে এই যে একটি যোগসূত্র তৈরি করা প্রান্তিক পর্যায়ের ব্যবসায়ীদের থেকে শুরু করে সরকারের উচ্চমহল পর্যন্ত, সেটি নিয়ে সেই কাজটি করার জন্য আসলে আমাদের দেশে মনে হয় যেই পরিমাণ মানে সহায়তা দরকার সেটি তারা পায় না। আপনি একটু বলবেন যারা আপনারা রয়েছেন, যারা সব কিছু জানেন বা বুঝেন বা অনেকদিন ধরে এই বিষয়ে কাজ করছেন, তারা বা কি ভূমিকা রাখতে পারেন, কিংবা এই যে বিডা বা অন্যান্য সংগঠনগুলোর সাথে কি করে তারা আসলে এক হয়ে কাজ করতে পারে? ধন্যবাদ। আমার কাছে যেটা মনে হয় যে যেটা আদনান যে কথাগুলো বললো যে ওয়ান স্টপ সার্ভিস, দিস ইজ ট্রু যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আমি নির্দ্বিধায় বলবো যে আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন গুলোর উচিত হচ্ছে উদ্যোক্তাদের ঘরে পৌঁছানো। আর উদ্যোক্তারা কেন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের কাছে আসবে? আপনি পৃথিবীর সব জায়গায় লক্ষ্য করুন যে যারা রাইট পিপল, আজকে একটু আগে নিয়াজ মোর্শেদ সাহেব সিলিকন ভ্যালি উদাহরণ দিলেন, সিলিকন ভ্যালিতে কি হচ্ছে, উদ্যোক্তারা বসে থাকে সেখানে, কিন্তু তাদের সাথে সরাসরি জানতে চায় যে তোমার উদ্যোগটা কি, আমাকে একটু বলো, আমি তোমাকে হেল্প করতে চাই, তোমাকে ফান্ডিং করতে চাই। তো এটা আমাদের মনে হয় যে এই মানসিকতাটা বদলাতে হবে। শুধু ওয়ান স্টপ সার্ভিস না, আমি বলবো যে উদ্যোক্তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে বরং অফার করা যে আমি তোমাকে ফান্ডিং করতে চাই বা আমি তোমাকে হেল্প করতে চাই। আর পাশাপাশি উদ্যোক্তাদেরকে আমি বলবো যে উদ্যোক্তাদেরও সম্ভবত একটা বিশাল গ্যাপ আছে, কারণ বাংলাদেশে আমি আবারও রিপিট করছি যে সরকার থেকে কিন্তু একটা সিগন্যাল বা সরকারের থেকে কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ কিন্তু ইতিমধ্যে নেওয়া হয়েছে। এ টু জেড সবাই কিন্তু অলরেডি উদ্যোক্তাদের ব্যাপারে সাপোর্ট দিচ্ছে বা দেওয়ার মানসিকতা আছে। উদ্যোক্তারাও কিন্তু এখন খোঁজ রাখতে হবে যে কোথায় কারা আমার ফান্ডিং দিচ্ছে। এখন আমরা যদি বলি, আমি যদি আমার এই অবস্থান থেকে বলি, আমি একটি ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি চালাচ্ছি, সুতরাং আমি কিন্তু দেখতে পাচ্ছি আমরা রাইট পিপল খুঁজে পাচ্ছি না। আমি জানি যে বাংলাদেশে বহু উদ্যোক্তা আছে যারা কিন্তু ফান্ডিং এর অভাবে তারা কিন্তু মানে খুব কান্নাকাটি করছে বা তারা খুব কষ্ট পাচ্ছে। কিন্তু আবার দেখুন, আমি ভেঞ্চার ক্যাপিটাল রান করার পক্ষে, কিন্তু আমি শুধু একা না, বাংলাদেশের অনেকগুলো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি আছে যারা কিন্তু ফান্ডিং করার জন্য দে আর ভেরি মাচ ক্রেজি, তারা রাইট পিপল খুঁজে পাচ্ছে না। এখন কেউ যদি এসে তার মার্কেট অ্যানালাইসিস, কাস্টমার অ্যানালাইসিস, ডাটা সেগমেন্টেশন, টেকনোলজিক্যাল অ্যানালাইসিস না করে এসে বলে যে আমি উদ্যোক্তা হতে চাই, তাহলে তো তাকে ফান্ডিং দেওয়া হবে না, তাই না? ফান্ডিং দেওয়ার জন্য কিন্তু আমাদেরও কিছু ক্রাইটেরিয়া আছে, আমাদেরও কিন্তু জানতে হবে, উই নিড টু ডেভেলপ আওয়ার কনফিডেন্স। তো আমার কাছে যেটা মনে হয় যে ফান্ডিং রিয়েলি ইট ডাজ নট ম্যাটার। প্লিজ আমি অ্যাটলিস্ট জোর গলায় বলতে চাই যে ফান্ডিং এর জন্য বাংলাদেশে ফান্ডিং আসলে বড় বিষয় নয়। জনাব সবুর খান, অসংখ্য ধন্যবাদ আপনাকে, যারা যুক্ত হয়েছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা আশা করছি বিজনেস সংলাপের পরের কোনো পর্বে আপনাদেরকে আমরা অতিথি করে পাবো। আজকে খুবই চমৎকার কথা হচ্ছিল, এবং যারা ছোট ব্যবসায়ী রয়েছেন, এটি তো অন্ততপক্ষে বলা যায় যে অনেক বড়দের মতো তারা আসলে টাকা মেরে দেশের বাইরে পাচার করবে না। ছোট ছোট ঋণ দেয়া, ছোট ছোট সহায়তা নিয়ে তাদের পাশে দাঁড়ালে হয়তো তারাও একদিন বাংলাদেশের বড় বড় ব্যবসায়ীদের কাতারে চলে আসতে পারবে। দর্শক, সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি আজকের আয়োজন।
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে দেখতে চোখ রাখুন নিউজ 24-এ।